ফ্রেন্ডস, ইউরিক অ্যাসিডের সমস্যা এমন একটি সমস্যা, সময়ের সাথে সাথে এই ইউরিক অ্যাসিডের পেশেন্টের সংখ্যাও কিন্তু ক্রমাগতিতে বেড়ে চলেছে। অ্যাকর্ডিং টু হু বা আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রত্যেক 5 জন মানুষের মধ্যে একজন মানুষের এই ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে। যখন একজন মানুষের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় এবং সেই ইউরিক অ্যাসিডের কারণে সেই মানুষটি যখন যথাযথ ব্যবস্থা না নেন, তখন সেই সমস্ত ইউরিক অ্যাসিড ক্রিস্টালাইজড হয়ে যায় বা সেগুলি পাথরের মতন ছোট্ট ছোট্ট দানা দানা হয়ে আমাদের জয়েন্টে গিয়ে ডিপোজিট হয়। অর্থাৎ মনে করুন আমাদের আঙ্গুলের জয়েন্টের মধ্যে, আমাদের হাঁটুর মধ্যে, আমাদের কবজির মধ্যে, কনুইয়ের মধ্যে এবং আমাদের গোড়ালির মধ্যে এই সমস্ত ইউরিক অ্যাসিডের ক্রিস্টালগুলি জমা হয়। তার ফলে সেই জয়েন্টগুলি লাল হয়ে ফুলে যায় এবং প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হয়। এছাড়া যখন একজন মানুষের রক্তে দীর্ঘদিন ধরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে, তখন সেই মানুষটির কিডনি স্টোনের প্রবণতাও অনেকটা বেড়ে যেতে পারে। তাই আমরা সব সময় বলি যে আপনি যখন বুঝতে পারবেন যে আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে, সাথে সাথে কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করা উচিত। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে ঘরে পাওয়া যায় এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এমন 3টি ঘরোয়া টোটকা আলোচনা করব। মাত্র 7 দিন যদি ব্যবহার করতে পারেন, 7 দিনের মধ্যে আপনি অনুভব করতে পারবেন আপনার ইউরিক অ্যাসিডের কারণে জয়েন্টের যে সমস্ত ব্যথা বেদনাগুলি হচ্ছিল, সে ব্যথা বেদনা কতখানি কমে গেছে এবং আপনার ব্লাড টেস্ট করলেই আপনি দেখতে পারবেন আগের থেকে ইউরিক অ্যাসিডের লেভেল বেশ কিছুটা নেমে এসেছে। ইউরিক অ্যাসিডের পেশেন্টদের খুবই কমন একটি প্রশ্ন থাকে আমাদের কাছে যে ইউরিক অ্যাসিড আমাদের রক্তে বাড়ছে কেন। দেখুন, আপনাদের জানা দরকার যে সারাদিনে আমরা যে সমস্ত খাবার দাবার খাচ্ছি তার মধ্যে এমন বেশ কিছু খাবার রয়েছে যার মধ্যে পিউরিন নামক বিশেষ এক ধরনের পদার্থ থাকে। সেই পিউরিন যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তখন আমাদের সেলের মধ্যে বা টিস্যুর মধ্যে জ্যানথাইন অক্সিডেস নামক বিশেষ এক ধরনের এনজাইম থাকে। সেই জ্যানথাইন অক্সিডেস এবং পিউরিন যখন দুটি আপনার অক্সিজেনের সংস্পর্শে একসাথে আসে, তখন সে পিউরিনটি ব্রেকডাউন হয়ে যায় বা পিউরিনটি ভেঙে যায়। তার ফলে ইউরিক অ্যাসিডের উৎপত্তি হয়। তাই আমরা সব সময়তেই বলে থাকি যে যে সমস্ত খাবারের মধ্যে পিউরিনের মাত্রা বেশি রয়েছে সেই খাবারগুলি আপনাদের অ্যাভয়েড করে চলা উচিত। দেখুন, এ প্রসঙ্গে আরও একটি দ্বিধাদ্বন্দ্ব মানুষদের মধ্যে রয়েছে, যেটি হলো যে এমন বেশ কিছু আপনার উদ্ভিদজ খাবার রয়েছে। অর্থাৎ মনে করুন ভেন্ডি, টমেটো, বেশ কিছু ধরনের ডাল, বিনস, রাজমা, সয়াবিন, এই সমস্ত খাবারের মধ্যে কিন্তু পিউরিন রয়েছে। ইনফ্যাক্ট দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে পরিষ্কারভাবে উল্লেখ করেছে উদ্ভিদজ যে সমস্ত খাবারের মধ্যে পিউরিন পাওয়া যায় সেই খাবারগুলি তেমনভাবে আপনার রক্তে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে না। যে সমস্ত প্রাণীজ খাবারের মধ্যে পিউরিনের মাত্রা বেশি রয়েছে সেই খাবারগুলি আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে। প্রাণীজ খাবার বলতে আপনি যদি বেশি বেশি মাত্রাতে রেড মিট খেয়ে থাকেন, অর্থাৎ মনে করুন ছাগলের মাংস, ভেড়ার মাংস, শূকরের মাংস বা গরুর মাংস যদি আপনি বেশি বেশি মাত্রাতে খেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হতে পারে। আপনি যদি পশু পাখির অর্গান মিট বেশি খেতে পছন্দ করেন, অর্থাৎ পশু পাখির কিডনির মাংস, লিভারের মাংস, হার্টের মাংস, এই সমস্ত মাংসের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পিউরিন থাকে। এছাড়া যে সমস্ত সামুদ্রিক মাছ বা সামুদ্রিক পশুর মাংস যদি আপনি প্রতিনিয়ত খেতে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে। তাই আমরা সবসময়তেই বলি যে এই সমস্ত খাবারগুলি আপনাদের অ্যাভয়েড করে চলা উচিত। কিন্তু আপনাদের আরও একটা বিষয় জানতে হবে যে শুধুমাত্র খাবার দাবারের উপর নির্ভর করেই আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে এমনটা নয়। এই পিউরিন রিচ ফুড ছাড়াও এমন বেশ কিছু কারণ রয়েছে যে কারণের জন্য আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে। যেমন মনে করুন যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে মদ্যপান করছেন, তাদের রক্তেও কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে। আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ার বংশগত কারণও কিন্তু খুব বড় একটা কারণ হতে পারে। এছাড়া এমন বেশ কিছু মেডিসিন রয়েছে। মেডিসিন বলতে যে সমস্ত মানুষরা মনে করুন দীর্ঘদিন ধরে ডাইউরেটিক মেডিসিন খাচ্ছেন, বা মনে করুন যাদের দীর্ঘদিন ধরে হার্টের মেডিসিন চলছে, দীর্ঘদিন ধরে যাদের ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, যারা ভিটামিন B3 সাপ্লিমেন্ট দীর্ঘদিন ধরে খাচ্ছেন, তাদের মধ্যে কিন্তু এই ইউরিক অ্যাসিড বৃদ্ধির প্রবণতা বেশি হতে দেখতে পাওয়া যায়। এছাড়া যে সমস্ত মানুষদের রক্তে ভিটামিন B12 এর ঘাটতি রয়েছে,
সেই সমস্ত মানুষদের মধ্যেও কিন্তু এই ইউরিক অ্যাসিড বাড়ার একটা চান্স থেকে যেতে পারে। তাই এই সমস্ত কারণগুলিও আমাদের মনে রাখতে হবে যদি আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাচ্ছে। এতক্ষণ তো আমরা জানলাম যে আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ছে কেন, বা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ার কী কী কারণ রয়েছে। এখন চলুন আমরা সেই 3টি ঘরোয়া টোটকার বিষয়ে জেনে নিই, যে টোটকার মাধ্যমে আপনি অনায়াসে আপনার রক্ত থেকে ইউরিক অ্যাসিডের মাত্রাকে কম করতে পারবেন এবং ইউরিক অ্যাসিডের কারণে আপনার যে গাউট বা গিঁটে বাতের ব্যথা বেদনা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, সেই ব্যথা বেদনা থেকেও আপনি মুক্তি পেতে পারেন। আমরা এই রেমেডির তালিকায় 3 নম্বরে যে রেমেডিটি রেখেছি সেটি হলো নিম হলুদের রেমেডি। দেখুন, এই নিম হলুদের রেমেডি ব্যবহার করা খুবই সহজ। সর্বপ্রথম সকালবেলা 5টি নিম পাতা একদম খালি পেটে চিবিয়ে খান এবং তার সাথে সাথে 1 টুকরো কাঁচা হলুদ এবং 1 পিঞ্চ গোলমরিচের গুঁড়ো আপনি সকালবেলা চিবিয়ে খান। এছাড়া যদি আপনি এইভাবে খেতে আপনার অসুবিধে হয়, আপনি কাঁচা হলুদ এবং নিম পাতা বেটে সেগুলি ছোট্ট ছোট্ট ট্যাবলেটের আকারে বানিয়ে রোদে শুকিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি 2টি নিম পাতার ট্যাবলেট এবং 2টি কাঁচা হলুদের ট্যাবলেটও সকালবেলা কিন্তু খেতে পারেন। দেখুন, এক্ষেত্রে আমরা নিম পাতা খাওয়ার পরামর্শ আপনাদের এই কারণে দিচ্ছি, নিম পাতা হলো খুব ভালো একটি ব্লাড পিউরিফায়ার। অর্থাৎ আপনার ব্লাডের মধ্যে যে সমস্ত ক্ষতিকারক জীবাণু থাকে বা ক্ষতিকারক জিনিস থাকে সেগুলিকে অনায়াসে আপনার শরীরের বাইরে বের করে দিতে পারে। বিভিন্ন প্রকার ক্ষতিকারক জিনিসের সাথে সাথে আপনার রক্তে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়, সেই ইউরিক অ্যাসিডকেও কিন্তু আমাদের শরীরের বাইরে ফ্লাশ আউট করে দিতে পারে এই নিম পাতা। এছাড়া নিম পাতা আমাদের শরীরের মেটাবলিজমকে ব্যালেন্স করতে পারে। যখন আমাদের শরীরের মেটাবলিজম ব্যালেন্স থাকবে তখন আমাদের রক্তের মধ্যে থাকা ইউরিক অ্যাসিড সহজে ক্রিস্টালাইজ হতে পারে না এবং আমাদের জয়েন্টগুলির মধ্যে ডিপোজিট হতে পারে না। তার ফলে গাউট বা গিঁটে বাতের সমস্যাও সহজে হয় না। এবং তার সাথে সাথে এর মধ্যে আমরা যে হলুদ ব্যবহার করার কথা বলছি, সেই হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি। যে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি আপনার ইউরিক অ্যাসিডের জন্য যে গাউট বা গিঁটে বাতের যন্ত্রণা হয়, বা বলা ভালো আপনার জয়েন্টগুলি যে লাল হয়ে ফুলে যায়, সেই ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে এবং আপনার জয়েন্টের ব্যথা বেদনাগুলিকে অনায়াসে কিন্তু নির্মূল করতে সাহায্য করতে পারে। এবং এই রেমেডিটি আপনি একটানা 10 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে, নির্দ্বিধায়। পরবর্তী যে রেমেডিটি আপনাদের বলবো, বা যে রেমেডিটি আমরা 2 নম্বরে রেখেছি, সেটি হলো কোরিয়েন্ডার সিডস অ্যান্ড গিলোয় ড্রিঙ্কস। দেখুন, এই কোরিয়েন্ডার সিডস এবং গিলোয় ড্রিঙ্কস কথাটি শুনেই আমরা বুঝতে পারছি যে এই ড্রিঙ্কসের মেন ইনগ্রিডিয়েন্টস হলো আপনার গিলোয় এবং ধনের বীজ। সর্বপ্রথম আসা যাক গিলোয় প্রসঙ্গে। দেখুন, গিলোয় হলো খুব ভালো একটি বডি ডিটক্সিফায়ার। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে সমস্ত টক্সিন প্রতিনিয়ত জমা হচ্ছে বা যে সমস্ত ক্ষতিকারক জিনিস আমাদের শরীরের মধ্যে জমা হচ্ছে, সেগুলিকে শরীরের বাইরে বের করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু গিলোয়ের জুড়ি মেলা ভার। গিলোয় যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার শরীরের মধ্যে যে সমস্ত ইউরিক অ্যাসিড জমা হচ্ছে সেগুলিকে আপনার শরীরের বাইরে বের করে দিতে পারে। এছাড়া গিলোয়ের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি, যে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টির জন্য জয়েন্টের ইনফ্ল্যামেশনকে কম করতে সাহায্য করতে পারে, জয়েন্টের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে। এবং এই ড্রিঙ্কসের মধ্যে আমরা ব্যবহার করছি কোরিয়েন্ডার সিডস বা ধনের বীজ। দেখুন, ধনের বীজের মধ্যে তো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি থাকে, এটা আমাদের সকলেরই জানা। এবং তার সাথে সাথে ধনের বীজ হলো ডাই ইউরেটিক ইন নেচার। অর্থাৎ আপনি যখন এই ধনের বীজ দিয়ে তৈরি করা পানীয়টি খাবেন, সেদিনকে খেয়াল করবেন যে অন্যান্য দিনের তুলনায় আপনি বেশি বেশি ইউরিন পাস করছেন এবং আপনার ইউরিন পাসের মাত্রা যখন বৃদ্ধি পাবে তখন ইউরিনের সাথে সাথে শরীরের মধ্যে জমে থাকা ইউরিক অ্যাসিডও কিন্তু আপনার শরীরের বাইরে বেরিয়ে যাবে। তাই অবশ্যই এই পানীয়টি আপনারা একবার ট্রাই করতে পারেন। এখন প্রশ্ন হলো এই পানীয়টি আমরা বানাবো কিভাবে? দেখুন, এই পানীয়টি বানানো খুবই সহজ। আপনি যদি গিলোয়ের পাউডার মার্কেট থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ পরিমাণে গিলোয়ের পাউডার এবং 1 চামচ পরিমাণে ধনের বীজ দিয়ে আপনি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন এবং সেটি ফুটে যাওয়ার পরে সেটিকে ছেঁকে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে পাতিলেবুর রস অ্যাড করুন। এবং যদি আপনার ডায়াবেটিসের সমস্যা না থাকে, সেক্ষেত্রে সামান্য পরিমাণে মধু অ্যাড করতে পারেন তার টেস্টকে বেটার করার জন্য। আর যদি ডায়াবেটিসের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি মধুটি অ্যাভয়েড করে যাবেন। কিন্তু মনে করুন যদি আপনি গিলোয় জুস ব্যবহার করতে চাইছেন, অর্থাৎ মার্কেটে বিভিন্ন প্রকারের যে
গিলোয়ের জুস অ্যাভেলেবেল সেটি যদি ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, শুধুমাত্র 1 চামচ ধনের বীজকে আপনি 2 থেকে 3 মিনিট একটা জলের মধ্যে ফুটিয়ে নেন। তারপর সেই জলটিকে ছেঁকে নিয়ে সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, তার মধ্যে 2 চামচ পরিমাণে এই গিলোয়ের জুস দিয়ে সেটিকেও কিন্তু আপনি পান করতে পারেন। আপনি যেভাবেই পান করুন না কেন, মাত্র 7 দিন ব্যবহার করলেই কিন্তু আপনি উপকারিতা বুঝতে পারবেন এবং এই পানীয়টি আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় 15 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। 15 দিন ব্যবহার করে অন্তত 1 সপ্তাহের একটা গ্যাপ দেবেন, তারপর আপনি আবার 15 দিন ব্যবহার করুন। আজকের তালিকার 1 নম্বরে যে রেমেডিটিকে রেখেছি সেটি হলো আপনার জোয়ান এবং আদা দিয়ে তৈরি চা। দেখুন, এই পানীয়র মধ্যে যে আমরা জোয়ান বা ক্যারাম সিডসকে ব্যবহার করছি, সেই ক্যারাম সিডসের মধ্যে থাইমল নামক বিশেষ এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড থাকে। এই থাইমল কি করে, আমাদের রক্তের মধ্যে যে সমস্ত ইউরিক অ্যাসিড থাকে সেগুলিকে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে এবং আমাদের শরীরের মধ্যে যে ইউরিক অ্যাসিড জমা হয়ে থাকে সেগুলি যাতে ক্রিস্টালাইজড হতে না পারে বা দানা দানা আকারে জমতে না পারে, সেদিক থেকে বাধা সৃষ্টি করতে পারে। জোয়ানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি, যেগুলি আমাদের গাউটের ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে এবং জোয়ানও হলো ধনে বীজের মতো ডাই ইউরেটিক ইন নেচার। এর মধ্যে যে আমরা আদা ব্যবহার করেছি, আমরা সকলেই জানি যে আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি, যেটি আপনার জয়েন্টে বা গিঁটে বাতের ইনফ্লামেশনকে কম করার সাথে সাথে আদার মধ্যে যে জিঞ্জারল রয়েছে, সেই জিঞ্জারলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পেন রিলিভিং প্রপার্টি, যে পেন রিলিভিং প্রপার্টি আপনার গাউট বা গিঁটে বাতের যন্ত্রণাকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। সর্বপ্রথম একটা প্যানের মধ্যে 1 গ্লাস পরিমাণ জল নেন, তারপর সেই জলের প্যানটিকে একটি গ্যাস ওভেনের মধ্যে চড়িয়ে গরম হতে দেন। তারপর সেই জলের মধ্যে দিয়ে দেন 1 চামচ পরিমাণে জোয়ান বা ক্যারাম সিডস এবং 1 চামচ পরিমাণে গ্রেটেড আদা। এখন সম্পূর্ণ মিশ্রণটিকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে সেটিকে ঠান্ডা হতে দেন। যখন সেটি কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, সেটিকে ছেঁকে নিয়ে ওপরের থেকে 1 চামচ পরিমাণে পাতিলেবুর রস অ্যাড করে তারপর সেটিকে সার্ভ করুন। মাত্র 7 দিন ব্যবহার করার পরে আপনার ব্যথা বেদনা কতখানি কমেছে বা ব্লাড টেস্টের পরে ইউরিক অ্যাসিডের লেভেল কতটা ডাউন হলো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।